আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে, কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় অংশ নিয়ে। এখন আমরা দেখব তালিকাভুক্ত ব্যাংকসমূহের তত্ত্বাবধান। তো এর আগেও আমি তালিকাভুক্ত ব্যাংক কি সেটা বলেছিলাম। আবারও একটু বলছি, তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে সেই সকল ব্যাংক যেই সকল ব্যাংকগুলো আম কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত থাকে। নির্দিষ্ট বা সংরক্ষিত তালিকার অন্তর্ভুক্ত যে ব্যাংকগুলো সেগুলোই হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। তো তালিকাভুক্ত ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে তত্ত্বাবধান করে সেটা একটু দেখব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল। তো প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল রাখতে হবে। তো বর্তমানে বাংলাদেশে এর পরিমাণ হচ্ছে 400 কোটি টাকা। তো প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংককে অবশ্যই পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল হিসেবে 400 কোটি টাকা রাখতে হবে। তারপরে পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি, নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ। তো প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকে তার চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বিভিন্ন দেশে এর পরিমাণ বিভিন্ন হয়ে থাকে। তো কি পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করতে হবে সেই পরিমাণটাও কিন্তু নির্ধারণ করে দেয়া হয় এবং দেখা যায় এই পরিমাণটাও একেক বছর একেক রকম হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছি নির্দিষ্ট পরিমাণ তরল সম্পদ সংরক্ষণ। প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকে তার মোট আমানতের নির্দিষ্ট অংশ সহজে বিনিময়যোগ্য তরল সম্পত্তি হিসেবে বন্ড কিনে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয়। তো এখানে তরল সম্পত্তি হিসেবে বন্ড কিনে তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করে থাকে। তো বাংলাদেশে এ হার বর্তমানে 13%, ইসলামী শরিয়া ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষেত্রে এ হার 5.5%। এরকম ভাবে দেখা যায় যে একেক বছরে এ হার একেক রকম হয়ে থাকে। তারপরের পয়েন্টটা হচ্ছে ব্যাংকিং কোম্পানি অথবা সংস্থা। কোম্পানি আইন মোতাবেক প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকে একটি ব্যাংকিং কোম্পানি কিংবা একটি সমবায় ব্যাংক কিংবা একটি সংস্থা কিংবা দেশের প্রচলিত কোনো আইন অনুযায়ী নিবন্ধনকৃত কোম্পানি হতে হয়। তো প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংকে অবশ্যই নিবন্ধনকৃত কোনো কোম্পানি হতে হবে। তার পরের পয়েন্টটা সাপ্তাহিক প্রতিবেদন দাখিল। প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংকে অবশ্যই সাপ্তাহিক ভিত্তিতে তাদের সাপ্তাহিক বিবরণী বা প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা দিতে হবে। প্রত্যেক সপ্তাহের শেষ দিনে এই প্রতিবেদন দাখিল করা প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকের জন্য বাধ্যতামূলক। তো 6 নম্বর পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি, সততার নিশ্চয়তা প্রদান। তো আমরা ব্যাংককে অনেক বিশ্বাস করি। বিশ্বাস করে ব্যাংকে আমাদের মূল্যবান সম্পত্তি, টাকা-পয়সা এগুলো রাখি। তো অবশ্যই ব্যাংককে সততা আর নিশ্চয়তা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নিকট প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যেন তারা সততা এবং সততা রেখে তারা কাজ করতে পারে। তারপরে লাস্ট পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ পালন। তো প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় নিয়ম কানুন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হয়। অবশ্যই প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত আইন কানুন সবকিছু মেনে চলতে হবে। যদি তালিকাভুক্ত ব্যাংক এই নির্দেশ পালনে ব্যর্থ হয়, তবে তার বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো এখন আমরা দেখব তালিকাভুক্ত ব্যাংকসমূহ তত্ত্বাবধানের কিছু বিষয়। তো কেন্দ্রীয় ব্যাংক যেই জিনিসগুলো, যে বিষয়গুলো তত্ত্বাবধান করে থাকে সেগুলো দেখব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে তালিকাভুক্ত ব্যাংকসমূহের সুষ্ঠু পরিচালনার স্বার্থে নীতি কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন। তো কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহ যেন ঠিকভাবে পরিচালিত হয়ে থাকে এই জন্য নীতি কৌশল এগুলো প্রণয়ন করে থাকে এবং সেগুলো বাস্তবায়নের ব্যবস্থা করে থাকে। তারপরের যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ পরিচালনার মাধ্যমে ব্যাংকসমূহের কার্যক্রম তত্ত্বাবধান করা। তো ব্যাংকসমূহ ঠিকমতো কাজ করছে কিনা সেটা নিরীক্ষা ও পরিদর্শন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক তাদের সংশ্লিষ্ট আম বিভাগ পরিচালনা করে থাকে। তারপরে দেখতে পাচ্ছি যে এরূপ ব্যাংকসমূহ নগদ জমা সঞ্চিতি ও বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি সঠিকভাবে সংরক্ষণ করছে কিনা তা দেখা ও নিশ্চিতকরণ। তো ব্যাংকগুলো, এই তালিকাভুক্ত ব্যাংকগুলো টাইম টু টাইম তাদের নগদ জমা সঞ্চিতি, বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি এগুলো ঠিকভাবে সংরক্ষণ করছে কিনা সেগুলো কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে থাকে। তো 4 নম্বর পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি, ব্যাংকসমূহ প্রদত্ত ঋণ মানের ভিত্তিতে শ্রেণীভুক্ত করে খেলাপি ঋণ চিহ্নিতকরণ ও তার বিপক্ষে প্রভিশন রাখতে বাধ্যকরণ। তো
তো প্রত্যেকটা ব্যাংকই দেখা যায় যে ঋণ দিয়ে থাকে। সমস্ত ঋণ কিন্তু সময় মতো আদায় হয় না। কিছু, কিছু ঋণ কিন্তু খেলাপি হয়ে যায়। সেই ক্ষেত্রে এই খেলাপি ঋণগুলো চিহ্নিত করা এবং তার বিপক্ষে প্রভিশন রাখা, সেগুলো কিন্তু অবশ্যই তালিকাভুক্ত ব্যাংক এগুলো করতে বাধ্য এবং এগুলো ঠিকমতো করছে কিনা সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে থাকে। তো ৫ নম্বরে দেখতে পাচ্ছি ব্যাসেল ২ অনুযায়ী ব্যাংকসমূহের ঝুঁকিমুক্ত মূলধন পর্যাপ্ততা রয়েছে কিনা তা তত্ত্বাবধান করা। তো ব্যাসেল ২ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটা আইন, যে আইন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয়। তো ব্যাসেল ২ অনুযায়ী ব্যাংকসমূহ তাদের ঝুঁকিমুক্ত মূলধন রাখছে কিনা সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে থাকে। তার পরের পয়েন্টটা হচ্ছে ব্যাংকসমূহ নির্দেশনার বাইরে যেয়ে স্থায়ী সম্পত্তি ক্রয় বা শেয়ার মার্কেটের মতো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করছে কিনা তা তত্ত্বাবধান করা। তো ব্যাংকসমূহ চাইলেই কিন্তু ইচ্ছামতো সম্পত্তি ক্রয় করতে পারে না। অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-কানুন মেনেই করতে হয়। এই ক্রয় করুক, কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করুক বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করুক, সব ক্ষেত্রেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনে করতে হয়। তো এই ব্যাংকগুলো ইচ্ছামতো স্থায়ী সম্পত্তি ক্রয় করছে কিনা বা ঝুঁকিপূর্ণ শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে কিনা সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে থাকে। তার পরের পয়েন্টটা হচ্ছে এরূপ ব্যাংকসমূহ ঋণ দানের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়ছে কিনা বা সমস্যা সৃষ্টি করছে কিনা তা পরিবীক্ষণ। তো কেন্দ্রীয় ব্যাংক দেখা যায় এটা খেয়াল করে থাকে যে তালিকাভুক্ত ব্যাংকগুলো যে ঋণ দান করতে গিয়ে কোনো সমস্যায় পড়ছে কিনা। তো এই সমস্যায় পড়ে থাকলে সেই অনুযায়ী কি ব্যবস্থা করা যেতে পারে সেই বিষয়েও কেন্দ্রীয় ব্যাংক খেয়াল করে থাকে। তারপরের পয়েন্টটা দেখতে পাচ্ছি যে ঋণ দানের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলা হচ্ছে কিনা তার তত্ত্বাবধান করা। তো বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত যে ব্যাংকগুলো আছে তারা কিন্তু ইচ্ছেমতো চাইলেই কিন্তু ঋণ দিতে পারে না। অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কানুন মেনেই তারপর ঋণ দিতে হয়। তো ব্যাংকগুলো এই নিয়ম কানুন সঠিকভাবে মেনে ঋণ দিচ্ছে কিনা সেই জিনিসগুলো কিন্তু তত্ত্বাবধান করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তার পরের পয়েন্টটা হচ্ছে সুদ বা সার্ভিস চার্জ আদায় ও সুদ প্রদানের ক্ষেত্রে ব্যাংকসমূহ কোনো অনিয়ম করছে কিনা তা দেখা। তো এই তালিকাভুক্ত ব্যাংকগুলো সুদ প্রদানের ক্ষেত্রে, সুদ আদায়ের ক্ষেত্রে বা সার্ভিস চার্জ আদায়ের ক্ষেত্রে কোনো অনিয়ম করছে কিনা, সঠিকভাবে এগুলো আদায় করছে কিনা বা প্রদান করছে কিনা সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে থাকে। ১০ নম্বর পয়েন্টে বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানতে বাধ্যকরণ। তো বৈদেশিক মুদ্রা লেনদেন হয়ে থাকে আমদানি রপ্তানির ক্ষেত্রে। তো এই আমদানি রপ্তানির ক্ষেত্রে যখন বৈদেশিক মুদ্রা লেনদেন করা হয় তখন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে এই লেনদেন করা হচ্ছে কিনা সেই জিনিসটাও কিন্তু তদারকি করে থাকে। তারপরের যেটা সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংকের পরিচালক, এমডি ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন ও নিয়োগ তত্ত্বাবধান করা। তো বিভিন্ন ব্যাংকের যে পরিচালক আছে, এমডি আছে বা গুরুত্বপূর্ণ যে পদ আছে এই পদগুলোতে কিন্তু ইচ্ছেমতো ব্যাংকগুলো নিয়োগ দিতে পারে না। অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনেই তারপরে নিয়োগ দিতে হয়। তারপরে হচ্ছে ব্যাংকসমূহ সঠিকভাবে তাদের হিসাব ও খাতাপত্র সংরক্ষণ করছে কিনা তা দেখা। প্রত্যেকটা ব্যাংকের অডিট সেকশন থাকে যারা এগুলো টাইম টু টাইম খেয়াল রাখে যে সবগুলো হিসাব সবকিছু ঠিকমতো সংরক্ষণ করা হচ্ছে কিনা। তো কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এগুলো তদারকি করে থাকে যে ব্যাংকগুলো তাদের হিসাব ঠিকমতো রাখছে কিনা। তার পরের পয়েন্ট হচ্ছে বার্ষিক লাভ, ক্ষতি, উদ্ধৃত পত্র সঠিকভাবে প্রস্তুত ও নিরীক্ষা করছে কিনা তা তত্ত্বাবধান করা। তো একটু আগেই যে বললাম যে ব্যাংকের অডিট সেকশন আছে যারা ব্যাংকের বার্ষিক লাভ, ক্ষতি, উদ্ধৃত পত্র সঠিকভাবে এগুলো প্রস্তুত করে থাকে, নিরীক্ষণ করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংক আবার এগুলো তদারকি করে যে সবকিছু সঠিকভাবে নিরীক্ষণ বা সঠিকভাবে প্রস্তুত করা হচ্ছে কিনা। তো লাস্টে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকসমূহ তাদের বিভিন্ন সভাসমূহ সঠিকভাবে অনুষ্ঠান করছে কিনা তা দেখা। তো কিছু, কিছু সভা আছে যেগুলো করা বাধ্যতামূলক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী কিছু সভা বাধ্যতামূলক লাইক বার্ষিক সাধারণ সভা এরকম আরো কিছু সভা আছে। তো এই সভাগুলো সঠিকভাবে প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংক আ করছে কিনা সেইটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে থাকে। এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যুকরণ। যেকোনো দেশে নোট বা বিহিত মুদ্রা ইস্যু ও প্রচলনের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। তা আমাদের দেশেও কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলন করে থাকে। অন্যান্য সমস্ত দেশেই তার দেশের কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করে থাকে। তো দেশের প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা সরবরাহের ব্যবস্থা করে। এই ইস্যুর বিষয়টি নিঃসন্দেহে অর্থের যোগান ও মুদ্রা মানকে নিয়ন্ত্রণ করে।
দেশের মোট সম্পদের সাথে নোট ইস্যুর সম্পর্ক বিদ্যমান। দেশের মধ্যকার অর্থনৈতিক কর্মকাণ্ড এক্ষেত্রে বিবেচ্য। যদি প্রয়োজনের তুলনায় নোট ইস্যুর পরিমাণ কম হয়, তবে মুদ্রা সংকোচন ঘটে। এতে লেনদেন বাধাগ্রস্ত হয়, বিনিয়োগ কমে ও বেকার সমস্যা বাড়ে। আবার প্রয়োজন অপেক্ষা নোট ইস্যুর পরিমাণ বেশি হলে তা মুদ্রাস্ফীতির সৃষ্টি করে, এতে বাজারে জিনিসের দাম বৃদ্ধি পায়। তাতেও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, নোট ইস্যু ব্যাপারটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অনেক সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে থাকে। নোট ইস্যুর পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় সেটাও সমস্যা, নোট ইস্যুর পরিমাণ যদি কম হয় সেটাও কিন্তু সমস্যা। তো এমন একটা ব্যালেন্স করে ইস্যু করতে হয় যেন অর্থনীতিটা স্বাভাবিকভাবে সচল থাকে। তো এখানে যেটা বলছে যে যদি নোট ইস্যুর পরিমাণ যদি কম হয়ে যায়, এতে কিন্তু লেনদেন বাধাগ্রস্ত হয়ে যায়। তখন কিন্তু স্বাভাবিকভাবেই মার্কেটে ক্যাশ ফ্লো যেটা, সেটা কম থাকে। ক্যাশ ফ্লো যদি কমে যায়, সেক্ষেত্রে বিনিয়োগের পরিমাণও কমে যায়। মানুষের হাতে অ্যাভেইলেবল ক্যাশ থাকে না, বিনিয়োগ করতে পারে না। তখন কি হয়? বেকার সমস্যা দেখা দেয়। মানুষ যত বেশি বিনিয়োগ করবে তত কিন্তু ব্যবসা সম্প্রসারিত হবে। যত কম বিনিয়োগ করবে তত কিন্তু ব্যবসা কম সম্প্রসারিত হবে, ব্যবসা কমে যাবে। এতে কি হবে? বেকার সমস্যা বৃদ্ধি পাবে। আবার যদি প্রয়োজনের থেকে বেশি পরিমাণে নোট ইস্যু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি দেখা দেবে। এতে বাজারের জিনিসপত্রের সবকিছুর দাম বেড়ে যাবে। তো এইজন্য নোট ইস্যুর ব্যাপারটাতে ভারসাম্য রাখতে হয়। তো এখন আমরা দেখব বাংলাদেশ ব্যাংক কর্তৃক নোট ইস্যু। বাংলাদেশ ব্যাংক কিভাবে নোট ইস্যু করে থাকে। তো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হওয়ার কারণে বাংলাদেশ ব্যাংকের উপর নোট ইস্যুর সকল দায়িত্ব পড়ে। তো বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ২৩ এর ১ ধারায় ব্যাংক নোট ইস্যুর সর্বময় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যু বিভাগ এ দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ ব্যাংক নোট ইস্যুর বিপক্ষে কি পরিমাণ সম্পত্তি সংরক্ষণ করবে এ সম্পর্কে অত্র আদেশের ৩০ এর ১ ধারায় বলা হয়েছে যে ইস্যু বিভাগের সম্পত্তি তার উক্ত বিভাগের মোট দায়ের চেয়ে কম হবে না। ৩২ এর ১ ধারায় বলা হয়েছে যে ইস্যু বিভাগের মোট দায় যে কোনো সময় তার মোট ইস্যুকৃত ব্যাংক নোটের সমান হবে। তো উক্ত দুটি ধারা বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ইস্যু বিভাগের যে মোট দায় তার ইস্যুকৃত ব্যাংক নোট পরিমাণ হবে, মানে হচ্ছে যেই পরিমাণ ব্যাংক নোট ইস্যু করা হচ্ছে ইস্যু বিভাগের দায় ততটুকুই থাকবে এবং এর বিপক্ষে অবশ্যই সম্পত্তি রাখতে হবে। এটা রক্ষিত যে সম্পত্তি হবে সেটাও ইস্যুকৃত নোটের সমান হবে। তো ইস্যুকৃত ব্যাংক নোটের বিপক্ষে সম্পত্তি কি থাকবে সেই সম্পর্কে ৩০ এর ১ ধারায় বলা হয়েছে, সরকার কর্তৃক অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে উল্লেখ্য পরিমাণ স্বর্ণ মুদ্রা, স্বর্ণ পিণ্ড, রৌপ্য পিণ্ড, বিশেষ উত্তোলনযোগ্য অধিকার, এশিয়ান মনিটারি ইউনিটস, ইসলামিক দিনার অথবা অনুমোদিত বৈদেশিক মুদ্রা এবং অবশিষ্ট যে সম্পত্তিটা আছে সেটা হচ্ছে টাকা কয়েন্স অর্থাৎ ১ টাকা ও ২ টাকার মুদ্রা ও নোট, যেকোনো মেয়াদ পূর্তির টাকা সিকিউরিটি, বাংলাদেশের অভ্যন্তরে প্রদেয় বিনিময় বিল বা অঙ্গীকারপত্র যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ক্রয় করা হয়েছে এবং ঋণ ও অগ্রিম প্রদানের বিপক্ষে ব্যাংক কর্তৃক গৃহীত অত্র আদেশের ১৬-৪ ও ১৬-১০ ধারা অনুযায়ী গৃহীত প্রতিশ্রুতিপত্র। মানে এইভাবে সম্পত্তি সংরক্ষণ করতে হবে। যেই পরিমাণ নোট ইস্যু করা হচ্ছে সেই পরিমাণ সম্পত্তি সংরক্ষণ করতে হবে। তো এখন আমরা দেখব অর্থের যোগান নিয়ন্ত্রণ। সাধারণ অর্থে অর্থ সরবরাহ বলতে দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মোট বিহিত মুদ্রার পরিমাণকে বোঝায়। কিন্তু অর্থ সরবরাহ বলতে শুধুমাত্র বিহিত মুদ্রার পরিমাণকেই বোঝায় না, ব্যাংক সৃষ্ট মুদ্রাকেও এর অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ব্যাংক সৃষ্ট মুদ্রা বলতে চেক, ক্রেডিট কার্ড বা এমন কোনো দলিলকে বোঝায় যে অর্থের মতো ব্যবহৃত হওয়ার কারণে অর্থের উপযোগ বাড়ে। আমরা অর্থ মানেই কিন্তু বুঝি যে জাস্ট ক্যাশ, যেটা আমাদের হাতে নোট থাকে সেটাকেই আমরা শুধুমাত্র অর্থ বুঝি। কিন্তু এখানে অর্থ বলতে শুধুমাত্র নোটকেই বোঝায় না। ব্যাংক সৃষ্ট যে মুদ্রা লাইক চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেগুলো আমরা অহরহ লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেগুলোকেও কিন্তু এখানে অর্থ হিসেবে বিবেচনা করা হয়। তো এই চেক বা অর্থ কিন্তু কন্টিনিউয়াসলি
আবর্তন হতে থাকে। তো এখানে যেটা বলছে বিহিত মুদ্রা ও উত্তোলনযোগ্য আমানত থেকে যেমনি অর্থ সরবরাহ পরিস্থিতি পরিমাপ করা যায়, তেমনি বিহিত মুদ্রার আবর্তন ও সেই সাথে চেক বা আমানতের আবর্তন অর্থ সরবরাহের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ আবর্তন যত বেশি হয় অর্থের সরবরাহ বা উপযোগও তত বৃদ্ধি পায়। এখানে আবর্তন মানে বোঝাচ্ছে হচ্ছে হাত থেকে হাতে কতবার ক্যাশটা পাস হচ্ছে। ক্যাশ যদি আমরা বাসায় রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আবর্তন হচ্ছে না। আমি যদি আমার হাতে যদি এখন ৳১,০০,০০০ থাকে, সেই ৳১,০০,০০০ যদি আমি আমার বাসায় রেখে দেই সেক্ষেত্রে কিন্তু টাকাটার আবর্তন হচ্ছে না। একটা জায়গায় পড়ে আছে। যদি আমি এই ক্যাশটা বিনিয়োগ করি সেখান থেকে কিন্তু ক্যাশটা আবার আরেক জায়গায় যাবে, সেখান থেকে আরেক জায়গায় যাবে। এইভাবে কি হয় যে নগদ টাকা যেটা আছে, অর্থ যেটা আছে সেটা কিন্তু আবর্তিত হতে থাকে। তো আ অর্থ যত বেশি আবর্তিত হতে থাকে তত কিন্তু অর্থের উপযোগ বা সরবরাহ বৃদ্ধি পায়। যার কারণে গৃহীত মুদ্রা এবং ব্যাংক আমানতও তা হতে সৃষ্ট মুদ্রা এবং তার আবর্তন মিলিয়েই কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দেশে অর্থ সরবরাহ পরিস্থিতি পরিমাপ করা হয়ে থাকে। তো বিহিত মুদ্রার প্রচলনকারী প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক বা ঋণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্যাংক মুদ্রার সরবরাহকারী। এখানে বিহিত মুদ্রা মানে বোঝাচ্ছে আমরা যেটাকে মুদ্রা হিসেবে বিবেচনা করি সেটাই কিন্তু এখানে বিহিত মুদ্রা। আর যেটা ব্যাংক মুদ্রা হিসেবে বিবেচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে চেক, ড্রাফট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেগুলো আছে সেগুলোকে এখানে বলছে ব্যাংক মুদ্রা। তো বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাই যেকোনো দেশেই অর্থ সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর কেন্দ্রীয় ব্যাংকের যথেষ্ট কার্যকরী প্রভাব বজায় থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক এরূপ প্রভাবকে কাজে লাগিয়ে দেশে মোট মুদ্রা সরবরাহকে কাম্য স্তরে ধরে রাখার প্রচেষ্টা চালায়। তো এই সরবরাহটা কিভাবে হলে বা কতটুকু অবস্থায় থাকলে মোট দেশের অর্থনীতি স্বাভাবিকভাবে পরিচালিত হবে কেন্দ্রীয় ব্যাংক সেটার তদারকি করে থাকে। এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ জিনিসটা কি সেটা একটু দেখি। ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। ব্যক্তি, প্রতিষ্ঠান স্ব-স্ব ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দেশে সামগ্রিক ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে থাকে। তো এখানে কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ নিয়ন্ত্রণ করবে সেটার জন্য কিছু পদ্ধতি বা কৌশল অবলম্বন করে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের ২ টা পদ্ধতি। একটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আরেকটা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। তো এখন আমরা দেখব সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির মধ্যে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি সাধারণ পদ্ধতির মধ্যে আছে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। এই ৩টা নীতির সমন্বয়ে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। আচ্ছা, তো ব্যাংক হার নীতিটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। ব্যাংক হার হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে বা প্রাথমিক শ্রেণীর বিল বা সিকিউরিটি সমূহ বাট্টা করে নেয়, সে হারকে ব্যাংক হার বলে। ব্যাংক হার মানে এখানে আমরা যেটাকে সুদ বুঝি সেটাই কিন্তু এখানে ব্যাংক হার বোঝাচ্ছে। তো বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে যায় সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে অবশ্যই একটা সুদ দিতে হবে। সেই সুদের হারটাই কিন্তু এখানে হচ্ছে ব্যাংক হার। অথবা ১ম শ্রেণীর যে বিল বা সিকিউরিটি সমূহ আছে এগুলো যদি বাট্টা করতে চায়, সেক্ষেত্রে বাট্টার যে পার্সেন্টেজ বা হার আছে সেটাকেও কিন্তু ব্যাংক হার বলে। তো এই হারের বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকেই ব্যাংক হার নীতি বলা হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক হার যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় এবং ব্যাংক হার যদি হ্রাস পায় তাহলে কি হয়? তো ব্যাংক হার যদি বৃদ্ধি পায় তখন আমরা দেখতে পাই বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পাবে। ব্যাংক হার যদি বৃদ্ধি পায়, ব্যাংক হার মানেই সুদের হার। আমি একটু আগেই বললাম যে ব্যাংক হার একটা বাণিজ্যিক ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি সুদে ঋণ নেয়, সেই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক থেকে আবার যখন আমরা সাধারণ মানুষরা ঋণ নিতে যাব, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ব্যাংকও তার সুদের হার বাড়িয়ে দিবে। তাই ব্যাংক হার যখন বেড়ে যাবে, বাণিজ্যিক ব্যাংকেরও কিন্তু সুদের হার বেড়ে যাবে।
যখন বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বেড়ে যাবে, তখন সাধারণ যে গ্রাহকরা আছে তারা কিন্তু ঋণ নিতে চাইবে না। এত বেশি সুদ দিয়ে তারা ঋণ নিতে চাইবে না। তখন তারা আরো বেশি ঋণ নিতে নিরুৎসাহ বোধ করবে। তখন কি হবে? বাজারে ঋণের পরিমাণ কমে যাবে। যেহেতু সুদের হার অনেক বেশি, মানুষ ঋণ নিতে চাচ্ছে না, তাই বাজারে ঋণের পরিমাণ অটোমেটিক কমে যাবে। ঠিক সিচুয়েশনটা উল্টা হয়ে যাবে যদি ব্যাংক হার হ্রাস পায়। ব্যাংক হার যদি হ্রাস পায় তাহলে বাণিজ্যিক ব্যাংক কম সুদেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। বাণিজ্যিক ব্যাংক যেহেতু কম সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারছে, তাই বাণিজ্যিক ব্যাংকও কিন্তু সাধারণ মানুষকে অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে কম সুদে ঋণ দিতে পারবে। তো বাণিজ্যিক ব্যাংক যদি কম সুদে ঋণ সরবরাহ করতে পারে, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার যদি হ্রাস পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গ্রাহকের মধ্যে ঋণ গ্রহণের একটা উৎসাহ সৃষ্টি হবে যে তারা কম সুদেই অনেক ঋণ নিতে পারছে। মানুষ তখন বেশি বেশি ঋণ নিতে চাইবে। তখন বাজারে কিন্তু ঋণের পরিমাণ অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। তো ২ টা সিচুয়েশন কিন্তু ভাইস ভার্সা, ব্যাংক হার বৃদ্ধি এবং ব্যাংক হার হ্রাস। এখন আমরা দেখব খোলা বাজার নীতি। তো বর্তমানকালে সরকার যেমনি প্রয়োজনে বিভিন্ন ধরনের বন্ড, সিকিউরিটিজ খোলা বাজারে বিক্রয় করতে পারে, তেমনি বাজার হতে বিভিন্ন ধরনের বেসরকারি বন্ড, সিকিউরিটিজ, শেয়ার ইত্যাদি ক্রয়ও করতে পারে। তো এখানে আসলে খোলা বাজার মানে বোঝাচ্ছে যে নরমাল যে পুঁজি বাজার সেটাকেই খোলা বাজার বলছে। খোলা বাজারে সরকার চাইলে তার প্রয়োজনে সে বন্ড বা সিকিউরিটিজ বিক্রি করতে পারে। আবার সরকার যদি চায় বন্ড অন্যান্য প্রতিষ্ঠানের বন্ড বা সিকিউরিটিজ মার্কেট থেকে ক্রয় করে নিতে পারে। তো খোলা বাজারে যদি সরকার বন্ড বা সিকিউরিটিজ বিক্রি করে সেই ক্ষেত্রে কি হবে? এবং খোলা বাজার থেকে যদি বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে নেয় সেক্ষেত্রে কি হবে সেটা একটু আমরা এখানে দেখব। তো খোলা বাজারে যদি সরকার বন্ড বা সিকিউরিটিজ বিক্রি করে, যদি খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিজ বিক্রি করে, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে। বাণিজ্যিক ব্যাংকগুলো কি করছে? সরকারি বন্ড বা সিকিউরিটিজ কিনে নিচ্ছে। বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান আ সরকারি বন্ড বা সিকিউরিটিজ যদি কিনে নেয়, তাহলে কিসের বিনিময়ে কিনবে? অবশ্যই অর্থের বিনিময়ে কিনবে। তখন এই অর্থ কোথায় চলে যাবে? সরকারের কাছে চলে যাবে। তো সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই টাকাটা কালেক্ট করবে। তাই বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ তখন কিন্তু অটোমেটিক কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়ে যাবে। তো বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে যখন চলে যাবে, তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্য কমে যাবে। বাণিজ্যিক ব্যাংকের যে এভেইলেবল ব্যালেন্স ছিল, সেইটা কমে যাবে। তো বাণিজ্যিক ব্যাংকের যদি ঋণ দান সামর্থ্য কমে যায়, বাণিজ্যিক ব্যাংকের যদি ব্যালেন্স কমে যায়, সেই ক্ষেত্রে বাজারে অবশ্যই ঋণের পরিমাণ কমে যাবে। সেম ভাবেই জিনিসটা উল্টা হয়ে যাবে যদি খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করা হয়। অনেক সময় সরকার খোলা বাজার থেকে বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে। মানে বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের ব্যাংক থেকে তাদের বন্ড বা সিকিউরিটিজ কিনে নেয়। তো যখন সরকার এই বন্ড বা সিকিউরিটিজ কিনে নেয়, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ বাণিজ্যিক ব্যাংকে চলে আসে। সরকার অবশ্যই ক্যাশের বিনিময়ে কিনে। তো এই যে টাকার বিনিময়ে কিনছে, এই টাকাটা তখন কোথায় চলে আসে? কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকে চলে আসে। তখন বাণিজ্যিক ব্যাংকের যেহেতু অনেক বেশি ব্যালেন্স বেড়ে যায়, তো বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্যও তখন বৃদ্ধি পায়। যেহেতু বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্য বৃদ্ধি পাচ্ছে, তখন বাজারে অটোমেটিক ঋণের পরিমাণও বৃদ্ধি পায়। তো জমার হার পরিবর্তন নীতিতে কি বলছে সেটা একটু দেখি। আমরা জানি যে তালিকাভুক্ত সমস্ত ব্যাংকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অংশ বাধ্যতামূলকভাবে নগদে ও অংশবিশেষ বন্ড সিকিউরিটিজ ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এই জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণের কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে। নগদে যে অর্থ জমা রাখা হয় তাকে সিআরআর, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বলে। এছাড়া বাকিটা বন্ড কিনে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয়, তাকে এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বা রিজার্ভ বলা হয়।
তো বাংলাদেশে বর্তমানে সিআরআর এর হার আর এসএলআর এর হার আছে, মানে এটা যেটা সিআরআর এর হার আর এসএলআর এর হার এটা সবসময় চেঞ্জ হতে থাকে। প্রতি বছর বাজেটের সময় সিআরআর কত, এসএলআর কত এটা নির্ধারণ করে দেয়া হয় এবং ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকের সিআরআর আর এসএলআর কত হবে সেটাও কিন্তু নির্ধারণ করে দেয়া হয়। এই সিআরআর আর এসএলআর অনুযায়ী কিন্তু প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখে। তো এই জমার হার, এই পার্সেন্টেজটা যদি বেড়ে যায়, তখন কি হবে? যদি জমার হার বৃদ্ধি পায়, তখন বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে স্বাভাবিকভাবেই। এখন যদি কেন্দ্রীয় ব্যাংক বলে যে 10% টাকা জমা রাখতে হবে। তাহলে 10% টাকা অনুযায়ী 10% পরিমাণ টাকা জমা রাখবে সমস্ত তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে। তো যদি কেন্দ্রীয় ব্যাংক বলে যে জমার হার হয়ে যাবে 15%, তো স্বাভাবিকভাবে আরো বেশি পরিমাণে টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। তো এই জমার হার যদি বৃদ্ধি পেয়ে যায় 10 থেকে 15% হয়ে গেল, সেই ক্ষেত্রে অনেক বেশি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। তখন বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক পরিমাণ অর্থ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে। তো যদি বেশি পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়, তখন বাণিজ্যিক ব্যাংকে ঋণ দান সামর্থ্য কমে যাবে। যেহেতু বাণিজ্যিক ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, তো বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্যও কমে যাবে। তখন অটোমেটিক ভাবেই বাজারে ঋণের পরিমাণও কমে যাবে। ঠিক ভাইস ভার্সা সিচুয়েশন হচ্ছে জমার হার হ্রাস। যদি জমার হার কমিয়ে দেওয়া হয়, লাইক 10% এর জায়গায় 8% করে দেয়া হলো জমার হার। তো জমার হার যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে বাণিজ্যিক ব্যাংক থেকে কম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে। তো যদি কম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে যায়, তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাছে বেশি ব্যালেন্স থেকে যাবে। তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্যও বৃদ্ধি পাবে। বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্য যদি বৃদ্ধি পায়, তখন অটোমেটিক বাজারে ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়ে যাবে। তো এইভাবে জমার হার হ্রাস বা বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক।